যদি এমন হয় আপনি পথ হারিয়ে এক বাড়িতে আশ্রয় নিয়েছেন আর ওখানে বসবাস করে এক জলজ্যান্ত রাক্ষস, আপনার মুক্তির পথ অজানা, আদৌ কি মুক্তি পাওয়া যাবে? এমনই এক দুঃসহ গল্প নিয়ে আমাদের আজকের মুভি ব্রহ্মযুগম। এই মুভির প্রত্যেকটি দৃশ্য আমাদের মনে প্রশ্ন, শঙ্কা ও ভয় জাগিয়ে তুলেছে। হ্যালো নেটিজেন্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বেঙ্গল বি। যদি আমাদের ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তবে প্লিজ আমাদের সাবস্ক্রাইব করুন আর লাইক দিয়ে আমাদের নতুন ভিডিও বানাতে উৎসাহ যোগান। চলুন তবে শুরু হোক ব্রহ্মযুগম। এটা 17 শতকের কাহিনী। দুই লোক এক জঙ্গলে লাকড়ি ঘষে আগুন জ্বালানোর চেষ্টা করছে। এদের একজন কোড়া ও আরেকজন থেভান। কোড়া হঠাৎ একটি আওয়াজ শুনতে পায়। সে ওই আওয়াজের দিকে ধীরে ধীরে আগায়। পরে সে থেভানকে বলে, তুমি আগুন নিভতে দিও না, এখানে কিছু একটা আছে। মাঝরাতে থেভান চোখ খুলে দেখে আগুন নিভে গেছে আর কোড়া সেখানে নেই। এরপর থেভান কোড়াকে ডাকতে ডাকতে খোঁজা শুরু করে। থেভান যখন কোড়াকে খুঁজে পায়, সে আবিষ্কার করে যে কোড়া লাগাতার একটি গাছের দিকে তাকিয়ে আছে। কোড়া কোনো শব্দ করে না। এরপর থেভানও ওই গাছের দিকে তাকায়। তখনই গাছের আড়াল থেকে বেরিয়ে আসে এক লাস্যময়ী নারী। ইনি ইয়াকশি। ইয়াকশি একজন জঙ্গলের ডাইনি। আসলে কোড়া ইয়াকশিকে দেখে তার মোহে আটকে গেছে। এরপর ইয়াকশি কোড়ার কাছে আসে। থেভান কোড়াকে ডাকে। ইয়াকশি থেভানের দিকে বাঁকা চোখে তাকায়। এটা দেখে থেভান ওখান থেকে ভেগে যায়। এরপর ইয়াকশি কোড়াকে ওর পিছে পিছে নিয়ে আসে। অল্প একটু ভেতরে যেতেই ইয়াকশি কোড়াকে মেরে ফেলে। থেভান চলতে চলতে নদীর কিনারায় চলে আসে। নদীতে তখন ভরপুর বান। থেভান কোনো মতে নদী পার করে জঙ্গলের অন্য এক প্রান্তে চলে আসে। ওর কোনো আইডিয়া নেই ও কোথায় যাবে। এরপর ওর সামনে একটা দরজা দেখতে পায়। ও কোনো কিছু না ভেবে তার ভেতরে চলে যায়। ভেতরে গিয়ে দেখে বড় এক পুরনো বাড়ি, যা দেখলেই বোঝা যায় এখানে কেউ থাকে না অনেক বছর ধরে। থেভানের অনেক ক্ষুধা লেগেছিল, তাই ওখানে থাকা কিছু নারিকেল দেখে ছিলে খাওয়া শুরু করে সে। তখন পেছন থেকে এক লোক কথা বলে ওঠে। ও জিজ্ঞেস করে, কে তুমি, এখানে কি চাও? থেভান বলে, আমাকে ক্ষমা করুন, আমি চোর না, আমি ভুলে এখানে চলে এসেছি। তখনই ভেতর থেকে একটা শব্দ আসে। ওরা দুজনেই ওই শব্দের দিকে এগিয়ে যায়। রামু বাইরে দাঁড়িয়ে বলে, পথ ভুলে এক পথিক এসেছে এখানে। ভেতর থেকে একজন বয়স্ক লোক বেরিয়ে আসে। ইনি কডুমনপুট্টি, এই বাড়ির মালিক। কডুমনপুট্টি ওদের সামনে এসে বসে আর বলে, অনেকদিন পর এখানে কোনো অতিথি এসেছে। এরপর রামু মালিককে পান দেয়। মালিক থেভানকে ওর পরিচয় জিজ্ঞেস করে। থেভান বলে, আমি গান করি। আগে প্রতি সকালে মহারাজাকে ঘুম থেকে জাগানোর জন্য গান গাইতাম, কিন্তু যুদ্ধ শুরু হয় আর আমি পালিয়ে আসি এখানে। মনে হয়েছে এখানে নিরাপদ থাকব। এরপর মালিক ওকে একটা গান গাইতে বলে। গান শুনে মালিক বলে, অনেক ভালো, আমি অনেক খুশি। তুমি খাবারের জন্য থেকে যাও আর চাইলে সারা জীবন থেকে যেতে পারো। থেভান চলে যেতে চায়। মালিক বলে, দাওয়াত ফিরিয়ে দেওয়া একটা অভদ্রতা, তুমি ভেতরে চলে আসো। এরপর থেভান বলে, আমি নিচু জাতির, ভেতরে আসা আমার উচিত নয়। মালিক হেসে বলে, আমি এই জাতপাত মানি না। এরপর সে রামুকে বলে, ওকে ভেতরের একটা রুম দিয়ে দাও। থেভান রামুর সাথে ভেতরে যায়। ভেতরে এতটাই নীরবতা যে থেভানেরও ভয় লাগে। রামু বলে, এই বাড়িতে অনেক ঘর, অনেক সিঁড়ি, তুমি শুধু তোমার ঘরেই আসবে, আর এই বাড়ির দক্ষিণ দিকে কারোরই যাওয়া নিষেধ। তখন উপর থেকে একটা আওয়াজ আসে। মনে হয় শিকল দিয়ে কেউ বাঁধা। থেভান জিজ্ঞাসা করে, উপরে কি? রামু বলে, এ বাড়ির অনেক রুম 100 বছর ধরে বন্ধ, আমিও জানি না উপরে কি, তাই এসব ফালতু আওয়াজে পাত্তা দিও না। এরপর রামু ওকে ওর রুম দেখিয়ে দেয় আর বলে, এখানে আগে যে ছিল ও দক্ষিণ দিকে চলে গিয়েছিল, এরপর আর ওকে পাওয়া যায়নি। থেভানের ভয় লাগে। রাতে থেভান মালিককে গান শোনায়। এরপর রামু ওর জন্য খাবার নিয়ে আসে। থেভান আরাম করে খায়। মালিক বলে, যতক্ষণ তোমার তৃপ্তি না হয় তুমি খাও। থেভান খুশি হয়ে বলে, ঈশ্বরের কৃপায় আজ খাবার মিলল। মালিক একটু রেগে বলে, থাকতে আমি দিলাম, খাবার আমি দিলাম, আর শুক্রিয়া ঈশ্বরের? থেভান বলে,
আমার কথায় কষ্ট লাগলে আমি দুঃখিত। এ কথা শুনেও মালিকের মুড খারাপই থাকে। রাতে থেভান জঙ্গলে হালকা হতে যায়, আর তখনই ওর চোখে পড়ে এক গাদা কবর। এটা দেখে ওর পায়ের নিচে মাটি সরে যায়। ও দৌড়ে ঘরে চলে আসে। ঘরে এসে ও যখন পানি খাচ্ছিল তখন আবার ও শিকলের শব্দ পায়। মনে হয় কোনো মানুষ শিকল দিয়ে বাঁধা। এরপর ও খুঁজতে যায় যে শব্দটা কোথা থেকে আসছে। সিঁড়ি দিয়ে উপরে যাওয়ার সময় ওর ল্যাম্প পড়ে যায়। এরপরও থেভান উপরের দরজা খুলে এগিয়ে যায়। হঠাৎ ইঁদুরের শব্দে ও ভয় পেয়ে পড়ে যায়, আর দেখে যে শিকলে বাঁধা সে শিকলটা নিজের দিকে টানছে। এটা দেখে থেভান ভয় পায় আর ওখান থেকে পালিয়ে যায়। পরদিন সকালে থেভান ঘুম থেকে ওঠে। বাইরে গিয়ে দেখে মালিক পাশা খেলছে। ও খুশি হয়ে যায়, কারণ এই খেলা ওর বেশ পছন্দের। মালিক ওকে ডেকে বসে, বলে, আমার সাথে খেলো। রামুও ওখানে চলে আসে। মালিক বলে, খেলা শুরু করার আগে বাজি তো ধরতে হবে। কি বাজি ধরবে বলো? থেভান বলে, লুঙ্গিটা ছাড়া আমার আর কিছুই নেই। মালিক বলে, আছে। থেভান জিজ্ঞাসা করে, কি আছে? মালিক বলে, সময়। আর এই পৃথিবীতে সময়ই সবচেয়ে মূল্যবান। থেভান বলে, আমি বুঝলাম না। প্রত্যুত্তরে মালিক বলে, তুমি যদি জিতে যাও তবে এখান থেকে যেতে পারবে, আর যদি হেরে যাও তবে আমার ইচ্ছে মতো তোমার এখানে থেকে যেতে হবে। থেভান বলে, না মালিক, আমায় যেতে হবে। মালিক হাত বাড়িয়ে ওর কাছে পাশার গুটিগুলো চায়। যখন থেভান পাশা দিতে যায়, মালিক হাত সরিয়ে ফেলে, আর পাশার গুটিগুলো বোর্ডে পড়ে যায়। মালিক বলে, এখন তো খেলতেই হবে, কারণ তুমি পাশার বোর্ডে দান দিয়ে দিয়েছ। থেভানকে মালিক জোর করেই এই খেলায় নিয়ে আসে। যখন খেলা চলছিল, রামু তখন খাবার প্রস্তুত করছিল। খেলায় থেভান জিতে যাচ্ছিল, আর খেলতে খেলতে প্রায় সন্ধ্যা হয়ে আসে। মালিকের জিততে আর 12 লাগত। সে পাশা ছুড়লে 7 আসে। থেভান খুশি হয়ে যায়, কিন্তু তখন পাশা নিজে নিজেই বদলে 12 হয়ে যায়। এটা দেখে মালিক হাসে। থেভান কিছু বোঝে না। ওখান থেকে ও সোজা রান্নাঘরে চলে যায়। রামু বলে, এখন তোমার এখানে সারা জীবন থাকতে হবে। থেভান বলে, যা মালিকের খুশি। রামু বলে, ও খারাপ, যেমন দেখা যায় ও আসলে তেমন না, 1 নম্বর হারামি। থেভান বলে, এমনটা বলবেন না, মালিক শুনলে খারাপ হবে। রাতে খাবারের সময় মালিক রাক্ষসের মতো খাচ্ছিল। থেভানকে বলে, তুমিও খাও। সেই সাথে জিজ্ঞাসা করে, রামু কি আমার ব্যাপারে কিছু বলেছে? থেভান বলে, না, কিছু বলেনি। মালিক বলে, তোমার আগে এখানে আরেকজন অতিথি এসেছিল, কিন্তু রামু আমার নামে উল্টাপাল্টা বকে আমার উপর ওকে খেপিয়ে দেয়, তাই আমার ওকে নিজ হাতে মারতে হয়। বেচারা এখন ঘরের দক্ষিণে মাটির নিচে শান্তিতে ঘুমিয়ে আছে। এর মধ্যে ওখানে রামু চলে আসে। মালিক রামুর কাছে আবার খাবার চায়। রামু বলে, অলরেডি 4 বার খাওয়ানো হয়েছে, আর খাবার নেই। থেভান ওদের দেখে আর ইয়াকশির শব্দ শুনতে পায়। এদিকে মালিক রামুকে বলে, তোর কি মরার ভয় নেই? রামু বলে, না, আমার মরার ভয় নেই। মালিক বলে, চোখ নামা। কিন্তু রামু চোখ নামায় না। কুডুমন পট্টির প্রচণ্ড রাগ উঠে যায়। পুরো ঘর কাঁপতে থাকে, কিন্তু রামু ভয় পায় না। এরপর মালিক হাত উঁচু করতেই রামুর গলা মালিকের হাতে চলে আসে। এসব দেখে থেভান ভয় পেয়ে যায়। মালিককে বলে, দয়া করে রামুকে ক্ষমা করুন। মালিক বলে, এই নীচ, মাঝখানে কথা বলবি না। এরপর রামুকে ছেড়ে দেয়। এরপর মালিক থেভানকে বলে, তুই গান শুরু কর। ও গান শুরু করে। এরপর রামু রান্নাঘরে চলে যায়। থেভান একটু পর রামুর কাছে আসতেই জিজ্ঞেস করে, মালিক আসলে কে? আসলে আমি কোথায় এসে ফেসে গিয়েছি? রামু তখন আসল কাহিনী বলা শুরু করে। আজ থেকে বহু বছর আগে চুডালান পট্টি দেবী ভারাহির অনেক তপস্যা করত। দেবী ভারাহি খুশি হয়ে পট্টিকে একটা জাদুর বাক্স দেয়। ওই বাক্সের মধ্যে ভয়ঙ্কর শক্তিশালী এক রাক্ষস ছিল। দেবী বলে, এই রাক্ষস তোমার সব ইচ্ছে পূরণ করবে। এরপর চুডালান পট্টি ওই রাক্ষসকে নিজের কবজায় নিয়ে অনেক অত্যাচার করে। ওকে শিকল দিয়ে বেঁধে রাখে। অত্যাচার সহ্য করতে না পেরে একদিন রাক্ষস বলে, আমার মুখের দিকে তাকালে তুমি জাহান্নাম দেখতে পাবে। চুডালাম পট্টি রাক্ষসের মুখের দিকে তাকায়, আর রাক্ষস ওর আত্মা শুষে নিয়ে ওকে মেরে ফেলে। এরপর রাক্ষস ওই ঘরটাকে কবজা করে নেয়।
এবং ওর পরিবারের সবাইকে মেরে ফেলে। ওই রাক্ষসকে মারতে এসেছিল অনেক তান্ত্রিক, কিন্তু সবাইকে সেই রাক্ষস মেরে ফেলে। এরপর এই রাক্ষসকে বধ করার জন্য আসে এই বংশের শেষ বংশধর কুডুমনপট্টি। থেভান বলে, তুমি ঠিকই বলেছ, আমি শিকলে বাঁধা কাউকে দেখেছি। রামু বলে, তুমি রাতে এভাবে ঘুরলে তোমার জন্য আমাকে একটা গর্ত খুঁড়তে হবে। এদিকে মালিক একটি রিচুয়ালে লিপ্ত হয়। থেভান দেখে ইয়াকশি এই বাড়িতে প্রবেশ করেছে। থেভান ওকে ফলো করে, দেখে ইয়াকশি মালিকের কাছে যায়। ওরা আলিঙ্গন করছে। ইয়াকশি থেভানকে দেখে ফেলে। থেভান ভয় পেয়ে ওর রুমে গিয়ে দরজা বন্ধ করে দেয়। পরদিন সকালে থেভান রামুকে এসে বলে, আমি যাচ্ছি, তুমিও চলো আমার সাথে। রামু বলে, সরো এখান থেকে, আমাকে কাজ করতে দাও। থেভান নিজের রুমে যায় আর ওর পোটলা গোছাতে থাকে। তখনও শোনে মালিকের আওয়াজ। থেভান চোখ বন্ধ করে। চোখ খুলেই দেখে মালিক ওর সামনে। মালিক জিজ্ঞাসা করে, কোথায় যাও? ও বলে, মায়ের কাছে। মালিক বলে, এই বৃষ্টিতে কিভাবে যাবে? ঠিক তখনই বৃষ্টি শুরু হয়। থেভান সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করে। রাতে খাবার সময় মালিক বলে, এই বৃষ্টি কবে থামবে কে জানে। হতে পারে মাস, হতে পারে বছর। আগের অতিথি যখন এসেছিল টানা 3 বছর বৃষ্টি পড়েছে। থেভান বলে, আমি যাবই। রাতে রামু থেভানকে ডেকে এনে মদ খাওয়ায়। থেভান রামুকে ওর মায়ের কথা বলে, বলে যে ওর মা ওকে আদর করে একটা কানের দুল দিয়েছে। এরপর রাতে যখন থেভান ঘুমাচ্ছিল, ও শিকলের শব্দ শুনে উঠে দেখে দরজায় এক রাক্ষস, যে ওকে খাওয়ার ভঙ্গি করে। এরপর সকালে ও রামুর খোঁজে রান্নাঘরে যায়, দেখে রামু ওখানে নেই। থেভান রামুকে খোঁজে, দেখে রামু একটা গর্ত খুঁড়ছে। থেভান রামুকে জিজ্ঞাসা করে, এই কবর কার জন্য? রামু কিচ্ছু বলে না। এটা দেখে থেভান ভয় পায় আর ওখান থেকে ভেগে যায়। ও যখনই এই বাড়ির বাইরে যায়, ওর পেটে ব্যথা শুরু হয়, সেই সাথে শুরু হয় রক্তবমি। এরপর ও আবার ঘরে ফিরে আসে আর দেখে দরজায় মালিক দাঁড়িয়ে। মালিক বলে, অনুমতি ছাড়া যাওয়া হলো ধোঁকাবাজি। যদি আমার কাছ থেকে অনুমতি নিয়ে যেতে তবে রক্তবমি হতো না। থেভান ওর পা ধরে যাওয়ার অনুমতি চায়। মালিক বলে, না, অনুমতি দেয়া হবে না। এই বলে মালিক হাসতে থাকে। জ্ঞান ফেরার পর থেভান বলে, আমি যেতে পারিনি। রামু বলে, তুমি না, এখান থেকে কেউই যেতে পারে না। এরপর রামু জিজ্ঞাসা করে, তোমার মনে আছে তুমি এখানে কতদিন আগে এসেছিলে? থেভান বলে, এই তো কয়েকদিন আগে। রামু বলে, কয়েকদিন না কয়েক মাস? তোমার কি তোমার নাম মনে আছে, অথবা তোমার মায়ের? থেভান কিচ্ছু মনে করতে পারে না। তারপর রামু বলে, চলো তোমাকে কিছু দেখাই। রামু থেভানকে একটি রুমে নিয়ে যায়, যেখানে একটি লাশ কাপড় দিয়ে ঢাকা। রামু লাশটি দেখিয়ে বলে, এও নিজের নাম ভুলে গিয়েছিল। এই বাড়ির সীমানা এও পার হতে পারেনি। পাগল হয়ে গিয়েছিল, বেঁধে রাখতে হতো। এরপর থেভান লাশটির চেহারা দেখে। থেভান শকড হয়ে যায়। ও দেখে এ তো মালিক, মানে কুডুমনপট্টি। থেভান ভয় পেয়ে জিজ্ঞাসা করে, তাহলে নিচে কে? রামু বলে, ও রাক্ষস, কুডুমনপট্টির বেশে। ওর নিষ্ঠুর, ওর কাছে যে আসে সে ওর বশে চলে যায়। ও নিজেও এ বাড়িতেই বন্দী, ঠিক আমাদের মতোই। তারপর রামু যে কবর খুঁড়েছিল সেখানে ওই লাশটি দাফন করে দেয়। রামু বলে, এখান থেকে বের হওয়ার একটাই রাস্তা। এই বাড়িতে একটা বন্ধ রুম আছে, যেখানে একটা প্রদীপ জ্বলে, এটা নিভাতে হবে। থেভান জিজ্ঞাসা করে, কোন রুম? রামু বলে, মালিক যে রুমে থাকে ঠিক তার নিচের রুম। ও উপরে বসে ওই প্রদীপকে পাহারা দেয়। থেভান ওই রুমের চাবির কথা জানতে চায়। রামু বলে, ও এই বাড়ির কোনায় কোনায় খুঁজেছে, কিন্তু কোনো চাবি খুঁজে পায়নি। থেভান বলে, ওই চাবি রাক্ষসের, মানে মালিকের কাছেই থাকবে। পরদিন থেভান পাশা নিয়ে বসে থাকে। রাক্ষস আসলে থেভান ওকে বলে, চলুন এক দান খেলি। রাক্ষস বলে, তোমার কাছে বাজি ধরার মতো কিছুই নেই। থেভান বলে, আমার কাছে একটা চাবি আছে। রাক্ষস ওর কোমরে হাত দেয়। থেভান বুঝতে পারে চাবি কোথায়। এরপর রাক্ষস বলে, কোন চাবির কথা বলছো? থেভান কথা ঘুরিয়ে বলে, আমার মুক্তির চাবি। রাক্ষস হাসে আর বলে, তুমি এক জিনিসের জন্য 2 বার খেলতে পারো না। এরপর সন্ধ্যায় থেভান আর রামু ওই চাবি পাওয়ার জন্য প্ল্যান করে। থেভান বলে, তুমি ওকে মদ খাওয়াও, আমি চাবি নিয়ে আসব। রামু বলে, তুমি ধরা পড়লে আমি কোনো সাহায্য করতে পারবো না। এরপর যখন রামু খাবার প্রস্তুত করা শুরু করে, রাক্ষস সেখানে আসে আর রামুর গলা চেপে ধরে, কারণ
ও থেভানকে রাক্ষসের মদ খেতে দিয়েছিল। এরপর বলে, থেভানের জন্য একটা গর্ত খোঁড়ো। এই বলে সে চলে যায়। রাতে থেভান রাক্ষসকে গান শোনায়। রাক্ষস ওকে মদ আনতে বলে। থেভান মদ আনতে চায়, কিন্তু ভুলে যায় মদ কোথায়। ও আসলে সব ভুলে যায় আর ওখানেই বসে পড়ে। এরপর ও টের পায় বৃষ্টি বন্ধ হয়েছে, তার মানে রাক্ষস ঘুমিয়ে পড়েছে। থেভান একটা চাকু নিয়ে রাক্ষসের কাছে যায়। এরপর থেভান ওর ধুতিতে চাবি খোঁজে, কিন্তু রাক্ষস উঠে যায়। থেভান ভয়ে পিছে চলে যায়। রাক্ষস উঠে দাঁড়ায় আর বলে, তোমার জীবনরেখা শেষ হয়ে এসেছে। থেভান উঠে দাঁড়ায় আর চাকু দিয়ে রাক্ষসকে আঘাত করে, কিন্তু রাক্ষস থেভানের গলা চেপে ধরে আর মুখ দিয়ে থেভানের আত্মা শোষণ করতে চায়। ঠিক ওই সময় নিচের রুমে শব্দ শুনতে পায় রাক্ষস। থেভানকে ছেড়ে দিয়ে চাবি আছে কিনা দেখে। এরপর ওর মনে পড়ে রামুর কথা। ও যখন রামুকে মারতে গিয়েছিল, রামু ওর চাবিটা নিয়ে নেয়। এর মধ্যে রামু ওই প্রদীপের কাছে আসে, তারপর আলো নিভিয়ে দেয়। আর ওই প্রদীপ নেভার সাথে সাথে বাড়ির সব দ্বীপ নিভে যায়। এরপর থেভান হাতড়ে এক কক্ষে পৌঁছায়। রামুও সেখানে চলে আসে। রামু বলে, এই বাক্সটা নাও, এখানে এই রাক্ষসকে আটকানো হবে, কারণ এখন রাক্ষস দুর্বল। এই বাক্স দেবী ভারাহি দিয়েছিল। এরপর ওরা রাক্ষসের খোঁজে বের হয়। রামু বলে, রাক্ষস যাই বলুক, তুমি ওর কোনো কথা বিশ্বাস করবে না। এরপর ওরা রাক্ষসকে খুঁজে বের করে। রামু বলে, আজকে তোকে শেষ করে আমি প্রতিশোধ দেব। রাক্ষস বলে, তুই নিচু বর্ণ আর আমাকে শেষ করবি? রামু বলে, আমি নিচু বংশের নই, আমার শরীরে কুডুমনপট্টির রক্ত। রাক্ষস বলে, অসম্ভব, আমি ওর পুরো বংশ শেষ করে দিয়েছি, এমনকি মায়ের পেটের বাচ্চাও। রামু বলে, সবই সত্য, কিন্তু কুডুমনপট্টির দাসীর সাথেও এক ছেলে আছে, সেটাই আমি। এই বাড়িকে আমি তোর হাত থেকে মুক্তি দিতে এসেছি। এরপর রাক্ষস রামুর উপরে হামলা করে, কিন্তু ও সরে যায়। থেভান রাক্ষসের হাতে চাকু ঢুকিয়ে দেয়। রাক্ষস হাসে। রামু মন্ত্র দিয়ে রাক্ষসকে ব্যথা দেয়। এই ফাঁকে থেভান চাকু দিয়ে ওর পেট কেটে দেয়। রাক্ষস থেভানকে ধরে আর ছুঁড়ে মারে। থেভান বেহুশ হয়ে যায়। এরপর থেভানের যখন হুঁশ ফিরে আসে, ও দেখে ওর আশেপাশে কেউ নেই। থেভান ওদের সবাইকে খুঁজতে থাকে। এরপর পুরো বাড়ি ঘোরা শুরু করে। রামু সেখানে আটকে যায়। আর এদিকে থেভানের ঘর ছোট হতে হতে একটা কবরের মতো হয়ে আসে। থেভান কান্না করা শুরু করে। এদিকে রামু ঘুরতে ঘুরতে প্রদীপের রুমে চলে আসে। রুমে এসে সে থেভানের চাকুটা তুলে নেয়। এদিকে থেভানের মশাল নিভে যায়। ও দেয়াল ভেঙে কোনো মতে ওখান থেকে বের হয়। এরপর রামু দেখে রাক্ষস কান্না করছে, বলছে, আমি তোমার বাবা, আমাকে মারবে? কিন্তু রামু বলে, আমি তোর কথার ছলে পড়ব না। থেভানও ওখানে চলে আসে। রামু বলে, বাক্স উঠাও, ওকে এই বাক্সে বন্দি করব। রাক্ষস থেভানকে বলে, আমাকে বন্দি করার পর ও তোকেও মেরে ফেলবে। রামু থেভানের দিকে তাকালে রাক্ষস রামুর উপর হামলা করে আর গলা চেপে মারা শুরু করে। থেভান রাক্ষসের গলায় চাকু ঢুকিয়ে দেয়। রাক্ষস ব্যথায় চিৎকার করে। রামু তখন রাক্ষসের হাতের আংটি খুলে নেয় আর রাক্ষসকে আগুনে জ্বালিয়ে দেয়। এরপর ওই পোড়া দেহ ভেদ করে বেরিয়ে আসে রাক্ষসের আসল রূপ। ভীতু রাক্ষস এক কোনায় গিয়ে পালায়। রামু এসে বলে, বাইরে বের হ, আজকে থেকে তোর মালিক আমি। রামু আংটি বের করে। রাক্ষস ওর সামনে মাথা নিচু করে থাকে। রামু যখন আংটিটা পরতে যাবে, ঠিক তখনই থেভান রামুর হাত ধরে ফেলে, বলে এটা না পরতে, কারণ যে এই আংটিটা পরবে সেই পাপী হয়ে যাবে। রামু বলে, এই আংটি আমার, এটা আমার জন্ম অধিকার। এরপর এই আংটি নিয়ে দুজন মারামারি শুরু করে। রাক্ষস এটা দেখতে থাকে। চারদিকে আগুন লেগে যায়। এর মধ্যে থেভান আংটিটা নিজের হাতে নেয় আর তখন পুরো বাড়ি ভেঙে পড়ে। এর পরের সকালে থেভান বাইরে বের হয়। ঠিক তখনই রামু ওর উপর হামলা করে। রামু ওর দিকে তাকায় আর জিজ্ঞাসা করে, তোমার ডান কানের দুল তো আগে বাম কানে ছিল? রামু বুঝতে পারে থেভান মারা গিয়েছে। ওর সামনে যে সে আসলে রাক্ষস। এরপর রামু পালিয়ে যায়। নদী পার করার সময় পর্তুগিজদের গুলিতে রামু মারা যায়। এরপর থেভান
নিজের হাতে আংটিটা পরে নেয়। আর পানিতে থেভানের প্রতিচ্ছবিতে দেখা যায় কুডোমন পট্টিকে। এদিকে পর্তুগিজরা জঙ্গলের ভেতরে ঢোকে। ওদের যে কি হবে তা ঈশ্বরই জানেন। থ্যাংক ইউ গাইস ফর ওয়াচিং দিস ভিডিও। যদি ভিডিও শেষ পর্যন্ত এসে থাকেন, দেন প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড প্রেস দ্য বেল আইকন ফর এভরি আপডেট। টিল দেন, হ্যাপি মুভি বাজিং।